ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদি তিনি মারা গেছেন এবং আমরা কিছুক্ষণ আগে বিভিন্ন গণমাধ্যম সূত্রে এই তার যে মৃত্যুর খবর সেটি আমরা জানতে পেরেছি। পাশাপাশি তার যে ভেরিফাইড যে ফেসবুক পেজ সেখান থেকে আমরা এই বিষয়টা নিশ্চিত হতে পেরেছি এবং তার এই মৃত্যুর পর থেকে পুরো দেশ জুড়ে শোকের একটি ছায়া নেমে এসেছে। এবং যেহেতু ওসমান হাদি আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে তিনি একজন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি এবারের নির্বাচন করার যে প্রতিশ্রুতি তিনি নিয়েছিলেন এবং তাকে গত 12 ডিসেম্বর মতিঝিলের জুমার নামাজ পড়ে যখন তিনি নির্বাচনী প্রচারণা শেষ করেন হাদি, তখন এরপর সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে ওই দিন 2টা 20 মিনিটের দিকে হাদিকে বহনকারী অটোরিকশা পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুষ্কৃতকারীরা হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য অপারেশন শেষে এভার কেয়ার হাসপাতালে পাঠানো হয়েছিল। পরবর্তীতে তাকে তার যে উন্নত চিকিৎসার জন্য সোমবার তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল এবং সিঙ্গাপুর থেকে বারবার যে বার্তাটা আসছিল সেটা হচ্ছে তার অবস্থা বেশ সংকটাপন্ন এবং দেশবাসীর কাছে সবাই তার জন্য দোয়া প্রার্থনা করছিল। এমনকি আজকে এই যে ওসমান হাদির জন্য এই কক্সবাজারে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে তার জন্য এখানে দোয়া একটি মাহফিলের আয়োজন করেছিল। দল মত নির্বিশেষে সকলে কিন্তু এখানে মানুষরা এসেছিল এবং তার জন্য দোয়া কামনা করেছেন। এবং দুঃখের বিষয় এটা যে এই ওসমান হাদি আর নেই, তিনি সিঙ্গাপুরের যে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন, এর একটা বিষয় আমরা জানতে পেরেছি। এবং তিনি মৃত্যুবরণ করেছেন এবং বিভিন্ন আমরা গণমাধ্যমে টেলিভিশনের স্ক্রলেও কিন্তু এই বিষয়গুলো আমরা দেখছি। পাশাপাশি ইনকিলাব মঞ্চের অন্যান্য যে নেতাগুলো আছে তারাই কিন্তু এই বিষয়টি নিশ্চিত করেছেন এবং ওসমান হাদির ভেরিফাইড যে ফেসবুক আইডি সেখান থেকে কিন্তু তার যে মৃত্যুর সংবাদটি সেটি নিশ্চিত করা হয়েছে। আমরা এখানে অসংখ্য গণমাধ্যম কর্মীকে দেখছি, আমরা তাদের সাথে একটু কথা বলবো, তাদের যে বিস্তারিত আমরা একটু জানার চেষ্টা। এমন কোনো দৃষ্টান্ত তারা কাউকে আটক করতে তারা সক্ষম হয়নি, তবে তারা যে কথাটি বলছে এখনো পর্যন্ত স্বীকারোক্তিমূলক তারা কোনো কথাই বলে, তারা বলছে এখনো পর্যন্ত পালাতে পারিনি, আমরা ব্যবস্থা নিচ্ছি যদি পালিয়ে যায় তাই ক্ষেত্রে আমরা সীমান্তে অটল আছে। একটা মানুষ পালিয়ে গিয়েছে সেটা দিনের মতো স্বচ্ছ। এখানে শাক দিয়ে মাছ ঢাকার মতো একটা ব্যাপারের প্রেস ব্রিফিংগুলা আসলে এই দেশের মানুষের জন্য যেমন ফেসিস্ট আমলে মূলা ঝুলিয়ে মানুষকে রেখে দেওয়া হতো, ঠিক এমনটা পরিস্থিতি ওরা এখন সৃষ্টি করছে বলে আমরা দেখতে পাচ্ছি। তবে আমরা এখনো পর্যন্ত আপনি আরেকটি প্রশ্ন যেটা করলেন তাদেরকে দেশের আইনে বিচার করা সম্ভব, এটা 100% সম্ভব। কোনো অপরাধ যখন দেশের মাটিতে সংগঠিত হয়, যে দেশে সংগঠিত হয়, সে অপরাধী যেখানে পালাক না কেন তাকে ফিরিয়ে আনার জন্য আমাদের প্যানেল কোর্টে সুস্পষ্ট বক্তব্য রয়েছে তাদের কিভাবে ফিরিয়ে আনতে হবে, তার শাস্তি কেমন হবে এবং কিভাবে এই প্রক্রিয়া সমাপ্ত হবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি এখন পর্যন্ত এই ধরনের কোনো উদ্যোগ নেয় নাই। এখনও যদি প্রশাসন টনক নড়ে, একজন জুলাই যোদ্ধা যিনি জুলাইয়ের সম্মুখ সারিতে দেখে একটি ফেসিবাটের মতো কঠিন 17 বছর বসে থাকা গদির চেয়ারের মানুষকে, গদির চেয়ারে বসে থাকা ফেসিসকে হঠাৎ সাহায্য করেছে, এমন মানুষের যদি আজকে রক্ত দেখতে হয় বাংলাদেশে, তার যদি তার খুনের বিচারের জন্য যদি আমাদের দ্বারে দ্বারে ঘুরতে হয়, তাহলে এটা বলবো আইনশৃঙ্খলা ব্যর্থতা বলবো না, এটা আমি বলবো এটা ইচ্ছাকৃতভাবে অইচ্ছাকৃত কাজ করার মতো একটা প্রেক্ষাপট তারা সৃষ্টি করছে। তবে সর্বশেষ যে বিষয়টি, ওদেরকে দেশে ফিরিয়ে আনা সম্ভব নয়, আমি বলবো তাদেরকে দেশে ফিরিয়ে আনার দরকার এবং আইনের আওতায় এনে তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। যদি তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না যায়, এইভাবে দেশের মধ্যে আর কখনো শুধু যোদ্ধা নয়, সর্বক্ষেত্রে মানুষের পিছিয়ে যাওয়া ছাড়া থাকবে না। আপনি প্রতিবাদ করবেন, দিন শেষে প্রতিবাদের ফল পেতে হবে, আপনাকে খুন হতে হবে। আর সেই খুনের জন্য আপনার প্রশাসন, আপনার বিচার প্রক্রিয়া, আপনার সংবিধান, আপনার প্যানেল কোর্ট, আপনার সিপিসি সিআরপিসি কেউ এ দায়ভার নিবে না। আপনাকে শুধু মোলা ঝোলানোর মতো 302 দেখাবে, মার্ডারের শাস্তি দেখাবে, আপনাকে সংবিধানের দোহাই দিবে, আপনাকে অধিকার দেখাবে, কিন্তু আপনার যেই প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে গিয়ে শাস্তির যে ব্যবস্থাপনা সেটি আসলে কখনো বাস্তবায়ন হবে না। আমি একটু সংযোজন করতে চাই যে মেজর সিনহার বিষয়টা এখনো পর্যন্ত আপনারা দেখছেন ধাপে ধাপে সেটা আমাদের কক্সবাজার কোর্টে যে রায়টি দেওয়া হয়েছে, জেলা কোর্টে যে রায়টি দেওয়া হয়েছে, সেই রায়ের পরবর্তী সময়ে আবার একটি রায় দেওয়া হয়েছে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এখন পরবর্তী লাস্ট স্টেপে রয়েছে মহামান্য রাষ্ট্রপতির
যে ক্ষমার বিষয়টা, সেই ক্ষমার, কিন্তু এখানে একটি শাস্তির প্রক্রিয়া চলমান রয়েছে। যদি আপনি একটা খুনের জন্য এই শাস্তির প্রক্রিয়া যদি আপনি চলমান রাখতে পারেন, তাহলে হাদির যারা খুনি রয়েছে তাদের ফিরিয়ে আনার জন্য কেন আমার থেকে ভারতের দ্বারস্থ হতে হবে? ভারতকে কেন বলতে হবে তুমি আমার 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 দেশের খুনিরা তোমার ওইখানে লুকিয়ে আছে, কেন আমাদের ফেরত দাও? এমন কথাবার্তা কেন আমাদের বারবার তাদেরকে বলতে হবে? যেখানে তাদের দায়িত্বের মধ্যে পড়ে, পার্শ্ববর্তী দায়িত্বে, প্রতিবেশী দেশের দায়িত্ব কোন জায়গায়? আমার দেশে কোনো অন্যায় হচ্ছে, তিনি যেভাবে আমাদের পাশে দাঁড়ানোর কথা সেইভাবে তো দাঁড়াচ্ছেন না, উল্টো তিনি আমাদের দেশ থেকে পালিয়ে যাও প্রত্যেকটা খুনি, প্রত্যেকটা স্বৈরাচার, প্রত্যেকটা ফ্যাসিস্টকে তারা ওইখানে তাদের মধ্যে আশ্রয় দিচ্ছে। ঠিক একইভাবে হাতির খুনিরা ওইখানে গেল, এখন হয়তো এখনো পর্যন্ত তারা অফিসিয়ালি কোনো বক্তব্য দেয় না, কিন্তু এটা সত্য যে ওরা ভারতে পালিয়ে গেছে, কোন পথে গিয়েছে তা নিয়ে অলরেডি আপনারা যে সামাজিক মাধ্যমে দেখেন বিস্তার আলোচনা রয়েছে, বিস্তার প্রেক্ষাপট রয়েছে, তারা কোন পথে কয়টায় এবং কিভাবে। 3টা গুলি উদ্ধার করলে, আমি গুলি উদ্ধার করে আমার কিটা হবে একটা বলেন? একটা দেশের প্রেক্ষাপটে যে গুলি দিয়ে খুন করা হলো, খুনটা তো হয়ে গেল, একটা অঘটন ঘটেই গেল, কিন্তু এখনো পর্যন্ত তারা গুলি উদ্ধারে সমাপ্ত, তারা এখনো পর্যন্ত তাদের আত্মীয় স্বজনকে গ্রেফতারের মধ্যে সমাপ্ত। কিন্তু আমার ফলাফল দরকার, আমার দেশের যারা যোদ্ধা তাদেরকে যারা খুন করেছে, এটা তো দেশদ্রোহীর মতো একটা ঘটনা ঘটেছে। যদি যুদ্ধাপরাধীদের বিচার হতে থাকে তাহলে এরাও যুদ্ধাপরাধী, কারণ তারা দেশের একটি সাংবিধানিক কাঠামো ভেঙে দিয়ে ঘটনাটা ঘটিয়েছে, তাহলে তাদেরকেও সেইভাবে শাস্তি দেওয়া দরকার। তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে আমার অবশ্যই আনতে হবে। যদি আনতে না পারি, আমার ব্যক্তিগত মতামত, সাংবাদিকতার বাইরে আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি একটা এই মতামতটা জানি না আমি আসলে এই ওপেনলি দেওয়াটা কতটা যৌক্তিক, কিন্তু আমি মনে করি একজন সাংবাদিকতার বাইরে গিয়ে যদি আমার একটা মতামত দিতে হয় তাহলে বলবো ইন্টারপোলকে বাধ্য করতে হবে, অথবা যদি ভারত তাদেরকে ফিরিয়ে দিতে না চায় তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করব কূটনৈতিক সম্পর্ক আমার তার সাথে রাখার দরকার নাই, যে আমার এই সময়গুলোতে আমার পাশে থাকবে না। তবে আমার শেষ আপনার প্রশ্নের প্রেক্ষিতে যদি বলি, তাদেরকে দেশে ফিরিয়ে আনা সম্ভব এবং ফিরিয়ে আনতে হবে এবং আইনের মুখোমুখি তাদেরকে করতে হবে। আচ্ছা, ওসমান হাদির এই মৃত্যুর ঘটনার মধ্য থেকে আপনি কি মনে করেন সুশাসনে বড় ধরনের একটা ফাটল ধরেছে? সুশাসনের শুধু এটা ফাটল নয়, সুশাসন ধ্বংসের দ্বারগড়ে তারা নিয়ে গেছে। শুধু ফাটল বললে এটা আসলে সংক্ষিপ্ত একটি ভুল ব্যাখ্যা হয়ে যাবে। আপনি যেমন ধরেন এখন একটা নির্বাচনী পরিস্থিতি সৃষ্টি হয়েছে, নির্বাচনী যখন আমাদের তফসির ঘোষণা করা হয়, তফসিরের আমরা জানি যে আমাদের যে আচরণবিধি রয়েছে, আচরণবিধির মধ্যে তফসির ঘোষণার পরবর্তীতে একটি আমেজ সৃষ্টি হবে, একটি প্রেক্ষাপট সৃষ্টি হবে যখন মানুষ ভোটে যাবে, নির্বাচন করবে। কিন্তু এই সময় এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে দেওয়া দেশের সার্বভৌমত্বকে যেমন প্রশ্নবিদ্ধ করতেছে, একইভাবে আমাদের যে রাজনৈতিক প্রেক্ষাপট একটি নতুন দিকে আগানোর কথা। আপনি হয়তো এর আগে অনেক নির্বাচন দেখেছেন, আমরাও অনেক নির্বাচন দেখেছি, যেখানে দেখেছি নির্বাচন মানে রাতে পাহারা দিতে হতো। আমার নির্বাচন কমিশনার বুথ থেকে শুরু করে নির্বাচনী যেসব আমার ব্যালট ছিল তা পাহারা দিতে হতো। কিন্তু এবার একটা আমরা নতুনভাবে আশা বাঁধতেছিলাম, যারা এবার নতুন প্রজন্ম একটা নতুন ভোটের অধিকারের চেষ্টা তারা চালিয়ে যাচ্ছিল যে কিভাবে তারা একটা নির্বাচন করবে। কিন্তু এখন যদি তারা এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে, ইসির একটা বক্তব্য আপনি নিশ্চয়ই দেখেছেন, বলতে বিচ্ছিন্ন ঘটনা, একটা মানুষ খুন হয়ে গেল, সংবিধানের সর্বোচ্চ ভায়োলেট, সিআরপিসি সর্বোচ্চ শাস্তির জায়গাটা ক্রিয়েট হলো, তিনি বলতেছে একটা বিচ্ছিন্ন ঘটনা। এমন একজন মানুষ যদি এখন যে আরো 10টা মানুষ মারা যায়, 64 জেলার মধ্যে অনেক নির্বাচনী 300 আসনের মধ্যে আমাদের মানুষ লড়াই করবে, তার মধ্যে ধরেন 50 জন মেরে ফেললাম, যেহেতু এটা সমান হলো না, তাহলে আমি এটা বিচ্ছিন্ন ঘটনা বলতে পারি? একটা জীবনের মূল্য আমাদের কাছে যেমন 100টা জীবনের মূল্য আমাদের কাছে একইভাবে নিতে হবে। এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, যারা অপরাধী তাদেরকে দ্রুত দেশে ফিরিয়ে এনে আইন শাস্তি ব্যবস্থা করা দরকার। এই জায়গায় এত বড় একটা ঘটনা গেল, আমরা যেটা দেখলাম ওসমান হাদির যিনি যারা গুলি করেছে কিংবা পালিয়ে গেছে তাদেরকে আটকের কোনো ধরনের আমরা সেখানে প্রশাসনের কোনো ধরনের তাদের যে কর্মক্ষেত্রে বারবার যে অভিযোগটা আসছে সেটা হচ্ছে ব্যর্থ হচ্ছে। আপনি কি মনে করেন আসলে তারা ব্যর্থ হচ্ছে? আমার জায়গায় ব্যর্থতা একদম স্পষ্টভাবে আমি ওদের ব্যর্থ বলেই ধরে নিব। কারণ আপনি দেখেন আমাদের বর্ডার গার্ড যারা রয়েছেন বিজিবি, তাদের বক্তব্যে যে কথাটা উপস্থাপন করলো যে তারা সার্বক্ষণিক পরিস্থিতি ছিল, তাদের সোর্স ছিল, তারা স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করেছে, এটা আমার কথা নেই, তিনি তার প্রেস ব্রিফিংয়ে এই কথাগুলো বলেছে। তাহলে তার যদি এত প্রিপারেশন থাকে তাহলে তারা সীমান্ত দিয়ে পালালো কেন? আরও দুঃখজনক বিষয় হলো পুলিশের পক্ষ থেকে বলা হলো এখনো পর্যন্ত তারা অফিসিয়ালি ঘোষণা দিতে রাজি নয় যে যারা ওসমান হাদিকে হত্যা করেছে তারা দেশের বাইরে গিয়েছে, এমন ধরনের কোনো কথাই তারা আসলে তাদের বক্তব্যের মধ্যে ব্যাখ্যা দিতে এখনো পর্যন্ত দেয়নি। তাহলে আপনি বলুন আর যারা পালিয়ে গিয়েছে,
পালানোর দায়টাও যদি স্বীকার করে না নেয়, প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য না দেয়, তাহলে এটা তো ব্যর্থতা রাখার জন্য ছাড়া তো আমি আর আসলে কিছুই দেখছি না। যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল 12ই ফেব্রুয়ারি, সেক্ষেত্রে এই সামনের যে দিনগুলো আসছে এখানে কি আপনারা আমি মনে করেন বড়দের প্রভাব পড়বে কিনা? প্রভাব মহামারী আকারে পড়বে, সেটা শুধু প্রভাব নেই, এটা মহামারী আকারে পড়বে। এবং আমাদের এইবারের নির্বাচন জানি না, বাকিটা তো সৃষ্টিকর্তাই খুবই ভালো জানেন তিনি, তবে এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে তাহলে আমার মনে হয় না একটা সুষ্ঠু নির্বাচন দেখা আমাদের পক্ষে সম্ভব হবে। তবে যেটা এখন পর্যন্ত যে ধরনের ঘটনা ঘটেছে, আমি মনে করি এটা নিশ্চিতভাবে নির্বাচনীভাবে খুব প্রভাব পড়বে বলে আমি মনে করি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের সহকর্মী একজনের সাথে, তিনি আসলে খুব সুন্দর সাবলীলভাবেই এই যে ওসমান হাদির মৃত্যুর খবরের যে বিষয়টা একদম সাবলীলভাবে তিনি এই বিষয়গুলো ব্যাখ্যা করেছিলেন। পাশাপাশি তিনি যে বিষয়টা বলা হচ্ছে যে এটা হচ্ছে ওসমান হাদিকে গুলি করার পর যখন তাকে হত্যাকারীরা পালিয়ে গিয়েছিল এবং মানুষ যেটা বলা আসছে সেটা হচ্ছে তার হত্যাকারীরা ভারত পর্যন্ত পালিয়ে গিয়েছিল, কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের এ ধরনের প্রেস ব্রিফিং কিংবা সাংবাদিকদের কোনো ধরনের তথ্য নিশ্চিত করে নেয় তিনি যে পালিয়ে গেছে এটা, এবং তাদের কাছে তেমন কোনো তথ্য নেই। অথচ আমরা দেখি যে ঢাকার বুকে প্রতিটি মোড়ে মোড়ে কিন্তু আমরা সিসি ক্যামেরা, প্রতিটি বাসা কিন্তু আমরা সিসি ক্যামেরা দেখতে পাই। কিন্তু এই ক্ষেত্রে ওসমান হাদির যে হত্যার ক্ষেত্রে এই বিষয়টা একদম বিপরীত, এবং তার যে হত্যাকারী তাকে শনাক্ত করতে পারলেও তাকে আটকের ব্যাপারে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, এরকম একটা বিষয় আমরা দেখেছি। এবং তাকে গুলি করার পর যে ঘটনাগুলো ঘটেছে আমরা দেখেছি নানান জায়গায় যারা জুলাই যোদ্ধা আছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা একদম প্রতিবাদে একদম উত্তাল হয়ে পড়েছে, সেটা আমরা দেখেছি। আমরা আরও কয়েকজন এখানে যারা জুলাই আন্দোলনের যারা মিছিলে সারথি হয়েছিল তাদেরকে আমরা কয়েকজনকে দেখছি, তাদের সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করব। এবং তার আজকে মৃত্যু হয়েছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? যদি বিষয়টি খুব দুঃখজনক এবং একটি ন্যাক্কারজনক ঘটনা। জুলাই আন্দোলন একটি মহান গণ অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানে মানুষ দল মত নির্বিশেষে সকলেই যোগদান করেছিল একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র আদায় করে নেওয়ার জন্য। যে রাষ্ট্রের কিছু দায়িত্ব থাকবে, যে রাষ্ট্রের কিছু নীতি থাকবে, যে রাষ্ট্রের মানুষের মধ্যে সচেতনতা থাকবে, কথা বলার স্পৃহা থাকবে, এমন একটি রাষ্ট্রের জন্যই কিন্তু আমাদের জুলাই গণ অভ্যুত্থানের এই আন্দোলনটি হয়েছিল, সংগঠিত হয়েছিল। সেখানে ওসমান হাদি যেমন জুলাই আন্দোলনের একজন মুখ্য সারির নেতা, এর পাশাপাশি উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার পাশাপাশি আমরা যদি দেখি কম বেশি সব মানুষের ডাকেই বাংলার মানুষরা সাড়া দিয়েছে ফ্যাসিস্ট হাসিনার এই পতন আন্দোলনে। তো ওসমান হাদিও ওই রকম একটি ব্যক্তিত্ব। ওই রকম যদি একটি ব্যক্তিত্বের উপর আঘাত হানার পরেও তার আসামিদের কোনো বিচার না হয় বা রাষ্ট্র যদি চুপ থাকে, তাহলে সম্পূর্ণভাবে অন্তত আমি বলবো এটি সম্পূর্ণ আমার রাষ্ট্রের দুর্বলতা, আমার রাষ্ট্রের প্রশাসনের দুর্বলতা, আমার রাষ্ট্রের মানুষের কথা বলতে পারার স্বাধীনতা হরণের একটি অপপ্রচেষ্টা। কারণ ওসমান হাদির মতো একজন জুলাই যোদ্ধা যখন আঘাতপ্রাপ্ত হয়েছে, সেখানে আজকে যদি আমি কথা বলি, আজকে যদি আপনি কথা বলেন, আজকে যদি 10 জন সাধারণ মানুষ তার হকের জন্য কথা বলে, তারা যদি ক্ষতিগ্রস্ত হয়, তাদের উপর যদি হামলা হয়, তাহলে তাদের বিচারও হবে না। এই ভয় কিন্তু মানুষের মনে ইতিমধ্যেই প্রবেশ করা শুরু করে দিয়েছে। তো তাছাড়াও যদি বলতে হয় এই সব কিছুর বাইরে রাষ্ট্রের তো একান্তই দায়িত্ব, সে ওসমান হাদি হোক, আপনি হই, আমি হই, বা রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, শ্রমিক হোক, মজদুর হোক, যেই হোক না কেন, তার উপর যদি হামলা হয় রাষ্ট্র দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কিন্তু সেখানে রাষ্ট্র করছে কি? রাষ্ট্র কিছু তদন্তের জটিলতা দেখাচ্ছে, কিছু বিচার কার্যের ব্যাখ্যা দেখাচ্ছে, কিছু অপারগতা দেখিয়ে তার দায় সেরে নিচ্ছে। এমন রাষ্ট্র তো আমরা চাইনি, এমন রাষ্ট্র তো ওসমান হাদি চাইনি, এমন রাষ্ট্র তো এই জুলাই আন্দোলনের নেতারা চাইনি, এমন রাষ্ট্র তো আমিও চাইনি। তো সেই সূত্রে যদি বলা যায়, যদি আমি বলতে চাই, রাষ্ট্রের এই বিষয়ে যেমন জোর আরোপ করা দরকার, তেমনি ওসমান হাদির উপর হামলাকারীদের চিহ্নিত করা তো ইতিমধ্যে সম্ভব হয়েছে। তাদের আইনের আওতায় আনার জন্য যা যা করা দরকার সব করা উচিত। যদি প্যানেল কোডের বাইরে গিয়েও কাজ করতে হয় তাহলেও করা উচিত। যেমন যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ট্রাইব্যুনাল বসানো হয়েছে,
এই সমস্ত খুন গুম হত্যার জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করা হোক। যদি কোনো খুনি বাংলাদেশে খুন করার পর অন্য কোনো দেশে আশ্রয় নেয়, তাকে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া উচিত। সেই দেশ ভারত হোক, সেই দেশ পাকিস্তান হোক, সেই দেশ মিয়ানমার হোক, সেই দেশ যদি পৃথিবীর শেষ প্রান্তে হয়, তাহলেও আমার দেশের সরকারের উচিত সেখানে কূটনৈতিক সম্পর্ক দৃঢ় করে সেখান থেকে আসামি এনে বাংলাদেশের মানুষের সামনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, যাতে কোনো মানুষ কথা বলতে ভয় না পায়, যাতে কোনো মানুষ আলোচনা করতে ভয় না পায়, যাতে কোনো আন্দোলনকারী অথবা এই সমাজকে নেতৃত্ব দেওয়া কোনো মানুষ কোনো দ্বৈততার মুখোমুখি না হয়, যাতে কারো মনে ভয় না থাকে যে আজ আমি যদি কথা বলি, কালকে আমার যদি খুন হয় আমার রাষ্ট্র তখন কি নীরব হয়ে দেখে থাকবে, নীরব হয়ে দাঁড়িয়ে থাকবে। আমার রাষ্ট্রের কারো যেন মনে না হয় আমার রাষ্ট্রের প্রশাসন দুর্বল, আমার রাষ্ট্র ব্যবস্থা দুর্বল, আমার রাষ্ট্রের কাঠামো দুর্বল। তার জন্য যদি উসমান হাদির খুনিরা ভারতে গিয়ে আশ্রয় নেয়, বাংলাদেশ সরকারের উচিত ভারত থেকে তাকে যেভাবে পারুক টেনে হিঁচড়ে নিয়ে এসে বাংলার মাটিতে বিচার কার্য সম্পাদন করা। যদি তা না পারে, তাহলে আমি বলবো বর্তমান যে ইন্টিরিম সরকার গঠন করা হয়েছে সেই সরকারকে ভেঙে দেওয়া হোক, ভেঙে দিয়ে আরেকটি এমন বাংলার অবকাঠামো তৈরি করা হোক যে কাঠামোতে অন্তত খুন গুম থেকে শুরু করে যাবতীয় অপরাধের শাস্তি ছাড়া কোনো বিচার হবে না। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানকার যারা ছাত্র ইউনিয়নের যে নেতাকর্মী আছে তাদের সাথে কথা বলছিলাম। আসলে পর থেকে এই যে উসমান হাদির যে মৃত্যুর বিষয়টা তারা কিছুটা মেনে নিতে পারছে এবং রাষ্ট্রের যে অবকাঠামো দুর্বলতা সেগুলো তারা বারংবার তুলে ধরছে এবং সেগুলো বলছে এবং বলছে যে এই উসমান হাদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দেশ জুড়ে যে ধরনের একটা আসলে শোকের ছায়া নেমে এসেছে এবং রাষ্ট্রের যে কাঠামো দুর্বলতা প্রকাশ পেয়েছে তা তারা কিন্তু চাচ্ছে না। পাশাপাশি এটাও বলছে যেহেতু প্যানেল কোর্টের বাইরে গিয়ে যদি সম্ভব হয় এই উসমান হাদির মৃত্যুর ঘটনা সুবিচার পাওয়ার জন্য, সেক্ষেত্রে সরকারের প্রতি তারা আহ্বানটা জানাচ্ছে। একটু বিষয়ে আমরা দেখছি এখানে অসংখ্য আরও মানুষ আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি। আপনি তো জানেন উসমান হাদি একটু আগে মারা গেছে, বাংলাদেশের নাগরিক হিসেবে এই বিষয়টা একটু দেখেন। উসমান হাদি মানে হচ্ছে তরুণদের বর্ষা। উসমান হাদি মানে হচ্ছে তরুণদের বর্ষা। এই যে আমি 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 থাকতে পারিনি, আমি চলে আসছি শহীদ মিনারে। 5ই আগস্টের পরে যে উসমান হাদি বাংলাদেশের মধ্যে তরুণদের একটা যে বাংলাদেশপন্থী, যে বাংলাদেশকে ভালোবাসা, দেশকে ভালোবাসা, দেশ নিয়ে কাজ করা, দেশকে কিছু দেওয়া, যে জিনিসটা তৈরি করছিল এটা হচ্ছে উসমান হাদি। যে উসমান হাদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, এই যে আপনারা হয়তো দেখছেন সোশ্যাল মিডিয়াতে একটা ছোট একটা ক্লিপ, যেটা আমি ধারণ করি ওসমান হাদির মতো। একমাত্র শহীদ প্রেসিডেন্ট যে সামরিক শাসন দিয়ে দেশকে গণতন্ত্রে পেয়েছিল, ওসমান হাদি ওকে কি করে ফলো করে, তা আমি ওসমান হাদিকে ফলো করি। আমি আজকে এখানে চলে আসছি, আমি থাকতে পারতেছি না, আমার বুকে রক্তক্ষরণ হচ্ছে। এটা কিভাবে সম্ভব? স্বরাষ্ট্রমন্ত্রী কি আমাদের দেশের এত আইন শৃঙ্খলা, এত যন্ত্র, আমাদের দেশের এত যন্ত্র, এগুলা কোনো কাজ করে নাই? ওসমান হাদির খুনিরা পালিয়ে গেছে দেশ থেকে, এটা কিভাবে সম্ভব? আমরা দেখার পরে তো আমাদের লজ্জা লাগে, এই জিনিসটা আমাদের লজ্জা লাগে। আমরা জাতি হিসাবে, আমরা যে বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের লজ্জা লাগে। এটা কেমনে গেল? এটা প্রশাসনগুলো কোথায়? এই যে আমাদের বিজিবি, গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, এগুলো কোথায়? স্বরাষ্ট্রমন্ত্রী কি করতেছে? আজকে যে হাদি চলে গেছে, হাদিকে আমরা আর পাবো? হাদিকে তো আমরা আর পাবো না। আমরা হাদিকে পাবো? হাদির মতো একটা হাদি আমরা তৈরি করতে পারবো না বাংলাদেশের। হাদিকে আমরা কোথায় পাবো? হাদি চলে গেছে না ফেরার দেশে। আমরা বুঝতেছি না আসলে আমি কি বলবো। আমি নিজেকে স্থির রাখতে পারতেছি না, আমার শরীর কাঁপতেছে, আপনারা দেখতেছেন। আমি বলার কোনো ভাষা পাচ্ছি না। এই যে আমাদের সরকার, আমরা 5ই আগস্টের পরে অনেক 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 কিছু আশা ভরসা, তরুণরা অনেক কিছু চিন্তা ভাবনা। এই যে আমাদের দেশে নির্বাচনে একটা আমেজ চলতেছে, এই নির্বাচনে আমেজের মধ্যে এত বড় একটা ঘটনা, প্রশাসন কিছুই করতে পারলো না। শুনতেছি, মিডিয়া দেখতেছি, ফেসবুকে দেখতেছি, খুনিরা পালিয়ে গেছে ইন্ডিয়াতে। অবশ্যই এই সরকার ব্যর্থ সরকার। আমি বলবো স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা দরকার।
নির্লজ্জ স্বরাষ্ট্রমন্ত্রী আমার দৃষ্টিতে। ওনার ওনার ইমিডিয়েটলি পদত্যাগ করা দরকার। আমি সবাইকে বলবো আপনারা সবাই আসেন, রাজপথে নামেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা পদত্যাগ করতে বাধ্য করব, কারণ ওনার কোনো যোগ্য নাই, ওনার কোনো যোগ্য নাই। হাদিকে গুলি করার পরে অনেক ঘটনা আছে, 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করতে পারছে, এদেরকে আইনে আনার কেন হাদিকে গুলি করার পরে কেন আনতে পারে নাই? এটা অবশ্যই এই সরকারের ব্যর্থতা, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা। না, চাই না, আমরা এমন বাংলাদেশ চাই না। আমরা 5ই আগস্টের পরে তরুণদের বাংলাদেশ, তরুণদের নেতৃত্ব সব জায়গায়, তরুণদের একদম ছায়া সব জায়গায়। সেই হাদিও তরুণ ধরতে গেলে সবাই হাদির মতো আমরা বাংলাদেশ চেয়েছি, সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ, যেখানে থাকবে না কোনো বৈষম্য। বৈষম্যর জন্য তো এই জিনিসটা হয়েছিল, 5ই আগস্ট হয়েছিল, কিন্তু আমরা এটা মানতে পারতেছি না। গুলি করছে ঠিক আছে, গুলি করার পরে আমাদের প্রশাসন কোথায় গেছে? এটা তো না, মায়ানমার না, এটা তো চাঁদের দেশ না। আমাদের প্রশাসন, সক্রিয় প্রশাসন, এরা কেন অ্যারেস্ট করতে পারে নাই? আমি আবার জোর দাবি জানাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রীকে অতি শীঘ্রই ওনাকে পদত্যাগ করতে হবে। আমরা সবাই রাজপথে নামবো ওনাকে পদত্যাগ করার জন্য। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সর্বস্তরের মানুষ যেহেতু এখানে আছে, নানান ধরনের রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু এখানে ছিল। প্রত্যেকে আসলে এই যে রাষ্ট্রের যে দুর্বলতা, রাষ্ট্রের যে কাঠামোগত দুর্বলতা, সেই বিষয়গুলো তারা বলছিলেন। এবং সর্বশেষ এটা বলছে, এই যে ওসমান হাদিকে গুলি করে যে অভিযুক্ত কিংবা হত্যাকারী তারা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার যে খবরটা বারবার ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়া কিংবা টেলিভিশনে, এটা পুরোটাই আসলে সরকারের ব্যর্থতা বলে মনে করছেন। এবং এও বলছেন এই মুহূর্তে তারা চায়, যেহেতু সরকার ব্যর্থ হয়েছে ওসমান হাদির যে হত্যাকারীকে গ্রেপ্তার করতে কিংবা আটক করতে, সেক্ষেত্রে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে এই ঘটনার সাথে যারা ব্যর্থতার পরিচয় দিয়েছে প্রত্যেকের তারা বিচার চায় এবং তাদেরকে পদত্যাগের যে বাণীটা, যে প্রতিবাদ, সেটি করেছে। এবং আজকে কিন্তু আমরা যে বিষয়টা দেখেছি কক্সবাজারে, এই ওসমান হাদির যখন তাকে সিঙ্গাপুরে নিয়ে গেছিল, চিকিৎসাধীন ছিল, সে সময় আজকে বিকেলে তার সুস্থতা কামনায় এবং ভারতের যে আধিপত্যবাদ যে বিষয়গুলো নিয়ে তারা কিন্তু এখানে বক্তব্য রেখেছিলেন, এই বিষয়টা আমরা দেখেছি। আর সর্বোপরি এটা বলতে হয়, ওসমান হাদি ইনকিলাব মঞ্চের একজন মুখপাত্র ছিল। আজকে আনুমানিক তিনি 10টা কিংবা এর আগে পিছিয়ে কিছু সময়ের মধ্যে তিনি মারা গেছেন। এবং তার যে ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। পাশাপাশি এই পোস্টে যে বিষয়টি লিখেছিল আমরা সেটা একটু বলি। সেখানে লিখেছিল, ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। কিন্তু আমরা এর আগে 12 ডিসেম্বর মতিঝিলে যেটা ঘটনা দেখেছি, সেটা হচ্ছে জুমার নামাজের পরে নির্বাচনী প্রচারণা শেষ করেছিলেন হাদি। এরপর তিনি সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে ওই দিন দুপুর 2:20 সময় হাদিকে বহনকারী অটোরিকশা পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা 2জন দুষ্কৃতকারী হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে গত সোমবার সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল এবং আজকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে যেটি জানা গেছে, সেটা হচ্ছে হামলার কয়েক মাস ধরে হাদির নিয়মিত তিনি চলাচল, বাসা ও অফিস রুট এবং নিরাপত্তা ব্যবস্থার উপর নজরদারি চালানো হয়েছিল কিংবা চালানো হচ্ছিল। এবং তদন্ত তারা আরও বছর যেটি উঠে এসেছিল সেটির মধ্যে হচ্ছে গুলিবর্ষণের পর সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল মাহমুদ মাসুদ ওরফে দাউদ খান আগারগাঁওয়ে তার বোনের বাসায় আশ্রয় নিয়েছিলেন এবং পরে শুটার ফয়সাল ও মোটরসাইকেল চালক আলমগীর শেখ দেশ ছেড়ে পালিয়ে যান, এরকম একটা বিষয় তারা বলছে। এবং র্যাব ও ডিবির যৌথ তদন্তে হামলায় ব্যবহৃত অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়েছিল। এবং মঙ্গলবার আগারগাঁওয়ের কর্নেল গলিতে একটি বাসার নিচ থেকে 2টি ম্যাগাজিন ও 11 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছিল। পরবর্তীতে নরসিংদী থেকে আর 5টা অস্ত্র ও 41 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয় র্যাব, এবং এটি র্যাব করছে। এবং এই ঘটনায় পল্টন থানায় হত্যা চেষ্টা মামলা করে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের
মামলাটি তদন্ত করছিল বিএনপির যে গোয়েন্দা বিভাগ ডিবি তারা করছিল। এবং এই ঘটনায় এখন পর্যন্ত র্যাব ও পুলিশ যৌথভাবে 9 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হইবে এবং বিভিন্ন মেয়াদে তাদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছিল এবং তদন্ত কিন্তু চলমান রয়েছে। এবং সর্বশেষ এটা বলতে হয় উসমান হাদি মারা গেছে এবং তার মৃত্যুতে সকল রাজনৈতিক দলের যে নেতৃবৃন্দ কর্মী যারা আছে প্রত্যেকে কিন্তু প্রতিবাদে তারা মুখর হয়ে উঠেছে এবং পুরো দেশে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। আমরা সেই বিষয়গুলো বলেছি, এতক্ষণ আমরা লাইভের মাধ্যমে আপনাদের এই বিষয়গুলো জানার চেষ্টা করছিলাম।